কই ছিলি এতক্ষণ? কতবার কল দিয়েছি, ধরিসনি? জানিসই তো এই সময় কাজে থাকি। জানার পরেও হঠাৎ এতবার কল কেন দিলি? হোস্টেলের দায়িত্বরত কুটনি মহিলাটা এসেছে তোকে খোঁজার জন্য। বলেছে এবার আর কোনো সুযোগ দিবে না। আমাকে দিয়ে তোর মোবাইলে কলও দিয়েছে। তুই কল না ধরায় রাগি মুড়ে বের হয়ে গিয়েছিল। তুই আসলে দেখা করতে বলেছিল। কি করবি মন? আমারও তো বাবা এবার এখনো গ্রাম থেকে খরচ পাঠায়নি, আর টিউশনির বেতনও পায়নি। না হলে এবার আমি কিছু একটা করে ফেলতাম। তুই আর কত করবি আমার জন্য? যা করছিস তা অনেক করেছিস। দেখি কি করা যায়। আরে মুন, আজ না তোর অফিসে মাসের বেতন দেওয়ার কথা ছিল? আরে ইয়ার, দেখ না, আমি তো ভুলেই গিয়েছিলাম। দিয়েছে টাকা? তাহলে তো তুই টেনশন ফ্রি হয়ে গিয়েছিস। আমি শুধু শুধু চিন্তা করছি। আমি আর চাকরিটা করছি না। কিন্তু কেন? আমি সকাল থেকে সব মিমকে খুলে বললাম। বলার পর মিমকে বিস্ময়সূচক অবস্থায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। এখন একটা লম্বা শাওয়ার নিতে হবে। আস্তে আস্তে এখন সব চিন্তায় এসে মাথায় ভর করছে। এতক্ষণ সবার সামনে শক্ত চঞ্চল মনের অভিনয় করলেও এখন সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল আমার। আর পারছি না আমি। হাঁটুর উপর মাথাটা ছেড়ে দিয়ে দ আকারে বসে পড়লো মন। সবার মতো স্বাভাবিক লাইফ আমার কেন হলো না? আমার পড়ালেখার কি হবে? আরেকটা কাজই বা কিভাবে জোগাড় করবো? আমি কি করব? আমি কোথায় যাব? পরদিন যথাক্রমে মন রেজিগনেশন লেটার নিয়ে অফিসে হাজির। এর মধ্যে ও যা ভাবার ভেবে নিয়েছে। ওর টাকার প্রয়োজন ছিল, তবে এভাবে নয়। অফিসে ঢুকেই জানতে পারলাম আজকে ফারহান আদ্রাফ স্যার আসেনি। কয়েকদিন আসবেন না উনি। অফিসে কিছু কাজে বাইরে গিয়েছেন আজ সকালেই। আর আমারও ভালো এতে। এর ভেতরই যা করার করতে হবে আমার। আমি ম্যানেজার আঙ্কেলের হাতে লেটারটা দিলাম। আঙ্কেল অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে থাকলো আমার দিকে। বোধহয় মনকে এখনো বুঝতে পারেনি। ভালো থাকবেন আঙ্কেল। এতদিন মেয়ের মতো করে অনেক ভালোবাসা দিয়েছেন। এটা ঋণ কখনো শোধ করতে পারবো না। কিন্তু মা, এভাবে হুট করে এমন সিদ্ধান্ত? তোমার তো চাকরিটা ভীষণ প্রয়োজন। দরকার হলে খেটেই খাবো। মানুষের বাসায় কাজ করে খাবো, তবু নিজের সম্মান নিয়ে কথা বলতে দিব না কাউকে। জানেন আঙ্কেল, আমি ছোটবেলা থেকেই অনাথ। কোনোদিন বাবা মা কি জিনিস এর মর্ম বুঝিনি আমি। তাই তো কেউ একটু মা বলে কথা বলেই বাবার অনুভূতি চলে আসতো আমার। আপনাকেও আমি বাবার মতোই ভাবি। সবসময় মনে রাখবো আমি আপনাকে। আর একটা অনুরোধ আঙ্কেল, স্যার এই কয়দিন অফিসের খবর নিলে আমি চলে যাওয়ার কথাটা বলবেন না। উনি যেদিন অফিসে আসবেন ওই দিনই বলবেন। আমি আসি আঙ্কেল, ভালো থাকবেন। ম্যানেজার ছলছল চোখে মনের যাওয়া দেখে থাকলো। কিছুই বলতে পারলো না। আজকালকার ছেলেমেয়েরা তো বাবার ওপরই পুরোপুরি নির্ভরশীল। প্রতিদিন তাদের টাকা চায়। বন্ধুদের সাথে আজ এখানে যাবে, কাল ওখানে যাবে। বাবার টাকা দিয়েই সব ফুর্তি করবে। এত ছেলে মেয়েদের ভিড়ে মনের মতো এমন মেয়ে পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। আমি রুমে এসেই মিমের পাশে বসলাম। মিম ওর ব্যাগ গোছানোর পাশাপাশি আমারটাও গুছিয়ে রেখেছে। সত্যি এই মেয়েটা না থাকলে আমার যে কি হতো। আমি ভাগ্যবতী এমন একটা মেয়েকে পেয়ে। কাল রাতেই মিম পুরোপুরি ভাবে আমাকে ভেবে আমায় বলেছিল ওর সাথে চট্টগ্রাম চলে যেতে, কারণ এখানে থাকলে যে কোনো ভাবে আমি আদ্রাফের মুখোমুখি পড়বো। তবুও মনের ভেতর কিছুটা খচখচানি রয়ে গেল। মিম আমাকে অন্যমনস্ক দেখেই বলে উঠছিল, মন ফাঁকি শোন, আমার টিউশনি আমি তোর কথা শুনে দুপুরে ছাত্রীর মায়ের কাছে কল দিয়েছি। বলেছি আমি আমার বাসায় চলে যাচ্ছি একেবারের জন্য। তখনই উনি আমাকে বিকেলে যেতে বলেছে ওনার বাসায়। তুই ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। আগের মাসের টাকাগুলো উনি যে কোনো কারণে দিতে পারেননি, আর এই মাসের টাকা সহ মোট এখন 2 মাসের টাকা দিয়ে দিয়েছেন। আর জানিসই তো, টিউশনি আমি আমার শখেও করতাম। আমার খরচ তো আমার বাবা পাঠিয়ে দেয়। কালকে যাওয়ার সময় আমি তোর হোস্টেলে ভাড়া দিয়ে দিব। আর বাবা মাকে কল করে বলেছি তোর কথা। ওনারা সব শুনে বলেছেন তোকে সহ আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। ঢাকা শহরে নাকি তোকে কে দেখবে, একা একটা মেয়ে মানুষ। এবার সব ক্লিয়ার মন পাখি তোর? আর কোনো প্রশ্ন আছে? এবার একটু হাস। মুখটাকে এমন হুতুম প্যাঁচার মতন করে রাখছিস কেন? তুই জানিস তোকে হাসলে কি মায়াবতী লাগে? হঠাৎ মিমের ধাক্কায় নিজের সম্বিত ফিরে পেলাম। কি রে মন, কই হারিয়ে গিয়েছিলি? এতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর কোনো খবরই নেই। কি এত ভাবিস? ভাবছি তুই না থাকলে আমার যে কি হতো। হয়তোবা আমার কোনো অস্তিত্বই থাকতো না। এই মন এতদিনে শেষ হয়ে যেত। তোর মতো বোনের মতো বান্ধবী পেয়ে আমি ভাগ্যবতী রে।
আরে ধুর পাগলি, তুই জানিস আমি তোর চেয়ে বেশি ভাগ্যবতী তোকে পেয়ে। জানিস আমার লাইফে তুই আসার আগে বাবা আমার জন্য পুরো মাসের টাকা একসাথে পাঠিয়ে দিত, কিন্তু আমি সেগুলো বন্ধুদের সাথে এখানে ওখানে গিয়েছিলাম, 5 দিনে শেষ করে ফেলতাম। তারপর আবার টাকার কথা বলতাম, আর বাবার একমাত্র মেয়ে হিসেবে যখন তখন টাকা পাঠিয়ে দিত। এই নিয়ে মায়ের রাগের শেষ ছিল না, কারণ মেয়ে যখন যেটা খুঁজবে তখন দিলে নাকি বেশি অভ্যাস খারাপ হয়ে যাবে। বাবাও আমাকে অনেক বোঝাতো, কিন্তু কথাগুলো আমি কানেই তুলতাম না। তুই আমার পাশে আসার পর আমি আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলাম, কারণ তোকে দেখতাম সব সময় কোনো কাজ থেকে টাকা পেলে ওগুলো কোন কোন কাজে লাগাবি তার আগ থেকে তুই হিসাব করে রাখতি। বাড়তি টাকা কোথাও উড়াস না। তখন বুঝলাম জীবন এক একজনের কাছে এক এক রকম। আমরা একই বয়সের হলেও দুইজন দুই মেরুর। তুই কত পরিশ্রম করিস আর আমি বাপের টাকা উড়াই বন্ধুদের সাথে। এরপর আমিও তোর দেখা দেখি টিউশনি নিলাম, বাবার থেকে বাড়তি টাকা নিতাম না। বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাফেরা ছেড়ে দিয়েছি, গেলেও হিসাব করে। বাবা মাও আমার চেঞ্জের কারণ ধরতে পারেনি। কাল রাত্রে বললাম তোর কথা, এদিক দিয়েই কিন্তু আমি তোর চেয়ে ভাগ্যবতী মন। আমি একটা মুচকি হাসলাম। সত্যি জীবন এক একজনের জন্য এক এক রকম, এক একজন এক একভাবে জীবনটাকে উপভোগ করে। মন শুন, আমরা কিন্তু একই ভার্সিটিতে ট্রাই করব অনার্স, বুঝলি? তুই টেনশন করিস না, আমি বাবাকে বলে রেখেছি, এখন শুধু যাওয়ার পালা। আমি মিমের দিকে আবারও তাকিয়ে মুচকি হাসি দিলাম। এই মেয়েটা আমাকে নিয়ে এত ভাবে কেন? আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমি মিমকে পেয়েছি। আচ্ছা মিম, আমাদের টিকিটের কি খবর? কয়টার? আরে এসবের জন্য আমি আছি, তোর এক্সট্রা টেনশনের দরকার নেই। আর টিকিট নিয়ে ফেলেছি রাত 11টার। হোস্টেলের সব ভাড়া পরিশোধ করে সবাইকে বিদায় দিয়ে ব্যাগ নিয়ে আমি আর মিম বেরিয়ে গেলাম হোস্টেল থেকে 9:30-এ। রিক্সা করে স্টেশনে যেতে 8 ঘন্টার মতো লাগবে, আর হাতে 1 ঘন্টা থাকবে। মিমের মতে আগে ভাগে গিয়ে বসে থাকাই ভালো। যেতে যেতে দেখে নিচ্ছি প্রিয় শহরটাকে, যেই শহরে ছোটবেলা থেকেই সব স্মৃতি। এই শহরটাকে ছেড়ে থাকতে পারবো তো? ফারহান আদ্রাফ, আপনাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আপনার জন্যই আজ আমার প্রিয় শহরটা ছেড়ে যাচ্ছি আমি। ভালোই তো ছিলাম এতদিন। কিছুক্ষণ হলো বাসে বসলাম আমরা। প্রায় যাত্রীরা নিজের আসন বাছাই করে বসে পড়লো। আস্তে আস্তে সব সিট সম্পূর্ণ হয়ে গেল। বাসও নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে লাগলো। আমি জানালা দিয়ে শেষবারের মতো প্রিয় শহরটা দেখে নিলাম। কত স্মৃতি এই শহরে। বাস যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে নিজের সবচেয়ে আপন কিছু হারিয়ে ফেলছি। নিজের অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আমার জীবনটা এমন কেন হলো? বাকি জার্নিটা এভাবে করতে পারবো না, কারণ আমার বাসে এভাবে লং জার্নির অভ্যাস নেই, আর ফার্স্ট থেকেই সিটে ঘুমানোর তেমন কোনো অভ্যাস নেই আমার। পাশেই মিম কানে ইয়ারফোন দিয়ে গান শুনছে। আমি জানি আর 8 ঘন্টা পর ঘুমিয়ে পড়বে গান শুনতে শুনতে। এরপর ওকে আর পাওয়াই যাবে না। ব্যাগ থেকে একটা গল্পের বই বের করলাম। এটা দিয়ে আপাতত এই লং জার্নির বিরক্তি কিছুটা হলেও বুঝবে। চট্টগ্রাম গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে আসে। বাস স্টেশনে ওদের নিতে এসেছেন মিমের বাবা। মিম বাস থেকে নামার সাথে সাথেই বাবাকে দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। আর ওর বাবাও এতদিন পর নিজের আদরের দুলালিকে দেখে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটি একটি। মেয়ে বাবাকে জড়িয়ে ধরে আর বাবা মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেয়। আমারও বাবা থাকলে এমন একটা সুন্দর মুহূর্ত হতো। আফসোস, আমার কেউ নেই এই দুনিয়ায়। না, ভুল বললাম, মিম আছে আমার। ও আছে বলেই আজ আমি আরেকটা নতুন জীবনের স্বাদ পেলাম। আবারও সুন্দর করে পথ চলার সুযোগ পেলাম আমি। কিরে মা, ওখানে দাঁড়িয়ে কেন? আসো এখানে। আমি একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেলাম আঙ্কেলের সামনে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো মা। তুমি কেমন আছো মা? মিম থেকে তোমার কথা অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। এবার চলো, বেশি দেরি করলে মিমের মা আমার আস্ত রাখবে না। অনেক দিন পর তার মেয়েকে নাকি দেখবে। মিম, মুন, চলে আসো গাড়িতে। আমরা দুজনের বাসার উদ্দেশ্যে গাড়িতে গিয়ে উঠে পড়লাম। আর একটা নতুন সকালের সূচনা হলো চট্টগ্রামে। মন কি পারবে তার জীবনে এগিয়ে যেতে? যার থেকে এত পালিয়ে বেড়াচ্ছে তার থেকেই বাঁচতে। ফারহান আদ্রাফি যখন জানতে পারবে মন আর ওই শহরে নেই, তখন ওর অবস্থা বা কেমন হবে? নাকি ভুলে যাবে মনকে, নাকি ভুলতে পারবে না।
বাসায় পৌঁছে মিমের মায়ের সাথে কৌশলতি শেষ করে আমি আর মিম রুমে আসলাম। রুমটা বেশ সাজানো গোছানো, বোধহয় মিম আসবে তাই পরিপাটি করেই রেখেছে। এই রুমে আমি আর মিম একসাথেই থাকবো। 2 তলার একদম শেষ কর্নারে এই রুমটা, জানালা দিয়ে বেশ বাতাসও আসে, পরিবেশটাও বেশ উপভোগ করা যাবে এদিক থেকে। সব মিলিয়ে আমার মনে হলো এই বাড়িতে রুম এটাই সবচেয়ে বেশি সুন্দর, বেশ বড়। মন, তুই আগে ফ্রেশ হয়ে আয়, তারপর আমি যাব। ততক্ষণে আমি আমাদের কাপড়গুলো গুছিয়ে রাখি। আচ্ছা। ফ্রেশ হয়েই বের হতেই দেখি আমার সব কাপড়ই ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রেখেছে মিম। সত্যি মেয়েটাও না একদম বোনের মতো সব ভাববে। বিছানায় বসতেই দরজায় নক করার শব্দ, তাকিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আরে আন্টি, ভেতরে আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আন্টি একটা মুচকি হাসি দিয়ে ভেতরে ঢুকলো। মিমের মতো এই পুরো পরিবারটাও বেশ ভালো। অবশ্য পরিবার বলতে শুধু ওর বাবা মাই আছে, আর কেউ নেই। মা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? মিমের কাছ থেকে তোমার সব কথা শুনেছি। কোনো কিছুতেই মন খারাপ করে থাকবে না। এখন থেকে আমরা আছি তোমার সাথে। নিজেকে আর একা ভাববে না, ঠিক আছে? মিম যেমন আমাদের মেয়ে, তেমনি তোমাকেও আমাদের মেয়ের মতোই ধরে নিব। আর তুমিও সব শেয়ার করবে আমাদের সাথে। মনে করো আমরাই তোমার আরেকটা বাবা মা। আন্টির কথা শুনে মনে হলো নিজেরই মায়ের ঘ্রাণ পাচ্ছি। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো আমার। এই কান্না যে খুশির। কে বলেছে জীবন কঠিন? এই তো জীবনকে মানিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই জীবনের মানে পাওয়া যায়। জীবন এত সুন্দর তা আজকের আগে মনে হয়নি। এ দেখুন, আমি একটা পরিবার পেলাম, আবার মায়ের মতো আন্টি, বাবার মতো আঙ্কেল পেলাম, আর একটা বোন সমান বান্ধবী পেলাম। আন্টি এসে আমার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতেই আমি আন্টিকে জড়িয়ে ধরলাম। আমি মাকে জড়িয়ে ধরার অনুভূতিটা পাইনি, কিন্তু আপনাকে জড়িয়ে ধরার পরে এই অনুভূতিটা অনুভব করতে পারলাম আন্টি। এই পাগলি, আমিও তোর আরেকটা মা ভেবে নে। মিম যেমন আমার মেয়ে, ঠিক তেমন তুইও আমার আরেকটা মেয়ে। তুই করেই বলেছি, এজন্য কিছু মনে করিস না। তুই তো এখন থেকে আমাদের আরেকটা মেয়ে। আমি আন্টির কোলে মাথাটা রেখে পরম আবেশে চোখ বন্ধ করলাম। এই তো আমার নিজের মায়ের মতোই স্বাদটা পাচ্ছি আমি। কি হচ্ছে এখানে আমাকে ফেলে? এই যে মা, তোমার যে আরও একটা মেয়ে আছে সেটা কি মনে নেই? একজনকে মাথায় কোলে রেখে বসে আছো। মন, সর সর সর, আমার জন্য জায়গা রাখ। তুই একদিকে, আমি আরেক দিকে, 2 মেয়ে 2 দিকে জায়গা। দেখি দেখি। ওয়াশরুম থেকে বের হতে হতেই বললে উঠলো মিম। এসেই আমার পাশে আন্টির কোলে আরেক দিকে মাথা রেখে বসে পড়লো মিম। মা, আমার মাথায়ও মনের মতন হাত বুলিয়ে দাও। আন্টিও পরম মমতায় 2 হাত দুজনের মাথায় বুলিয়ে দেন। এখন মনে হচ্ছে এই তো এটাই আমার পরিবার। আজকাল এমন ভালো মনের মানুষ পাওয়া বড্ড কঠিন। সেই দিক দিয়ে আমি ভাগ্যবতী। এত অল্পতে এত সুন্দর নিজের মতো করে একটা পরিবার পাবো কোনোদিনও ভাবিনি আমি। হয়েছে, এবার ওঠ। সারা রাত জার্নিতে তো তোরা কিছু খাসনি মনে হয়। আমি নিচে গিয়ে খাবার তৈরি করছি, তোরা আয়। আন্টি দাঁড়িয়ে বলে উঠলো, আচ্ছা, আসতেছি আমরা। মিম বলে উঠল, নিচে গিয়ে খাবার খেয়ে মিমের সাথে রুমে এসে গেলাম। আঙ্কেলও বলেছেন নিজের মতো করেই থাকতে এখানে, আর ভার্সিটি অ্যাডমিশন নিয়ে যা করার উনিই করবেন। আপাতত কয়েকদিনের জন্য টেনশন ফ্রি আছি। এখন দুজনেই একটা জম্পেশ ঘুম দেব। রাতে গাড়িতে ভালো ঘুম হয়নি। মন, শুন, ঘুম থেকে উঠলে বিকেলে আমরা ঘুরতে যাব, কেমন? তোকে দেখাবো আমাদের চট্টগ্রাম। আপাতত একটু এদিকেই ঘুরবো। এখন ঘুমা। আমিও একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে চোখে এক রাজ্যের ঘুম এসে ধরা দিল। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিলাম আমি। কারো ধাক্কায় নিজের অর্ধ ঘুমটা ভেঙে গেল। চোখ মুখ কুচকে দেখি মিম ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মিমের বাচ্চি, দিলি তো আবার এত সুন্দর ঘুমটা 12টা বাজিয়ে। তোর এখন আমি এক বালতি পানিতে চুবাইতে পারলে রাগ কমবে আমার। তোর রাগ আগে ফেল। আমি তোকে বালতি ভরে পানি মারিনি, এটাই শুকর কর। কতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। আরো বলিস আদৌ ঘুম। সেই খেয়ে শুয়েছিলি, এখন বাজে বিকাল 5টা। ধুর, তোর এসব ফালতু পেঁচাল বাদ দে তো। কি জন্য ডেকেছি সেটা বল, ঘুমবো আমি আবার। মা ডাকে নাস্তা করার জন্য। আর কিসের এত ঘুম? নাস্তা করে তোকে নিয়ে ফুচকা খেতে যাব। অগত্যা মিমের টানা হেঁচড়ান হতে উঠতেই হলো আমার। ঘুমু ঘুমু চোখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়েই দেখি মিম 2 সেট কাপড় নিয়ে বিছানার উপর বসে আছে। কিরে মিম, দেবদাসের মতো ওভাবে বসে আছিস কেন? কি হলো? এই নে, এই কুর্তিটা পরে তৈরি হয়ে নে, খেয়ে বের হব। বেশি না,
এই তো ধর 10 মিনিট 10 মিনিট 20 মিনিট লাগবে মাত্র, খেয়ে চলে আসবো। নাস্তার পর্ব সেরেই আন্টিকে বলে বেরিয়ে গেলাম মিমের সাথে। রিকশায় উঠেই চট্টগ্রামের আশপাশটা দেখতে লাগলাম। এক অন্যরকম শহর। আর মিম যেখানে আনলো ওই জায়গাটা একদম নিরিবিলি, চারিদিকে গাছপালা, প্রতিটা গাছের নিচেই কয়েকজন করে মিলে মিলে বসে আড্ডাখানা হয়েছে এখানে। জায়গাটাতে প্রকৃতির ছোঁয়া, চারিদিক থেকে সব সময় বাতাস, বোঝাই যাচ্ছে এখানকার মানুষদের এই জায়গাটা ভীষণ প্রিয়। আর কেউ কেউ 2-5 জন বন্ধু নিয়ে আড্ডা দিতে দিতে উপভোগ করছে। এর ভেতর আবার ফুচকা ঝালমুড়িও বসে, সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর।